সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বর্তমান বিশ্ব ব্যবস্থায় একচ্ছত্র আধিপত্যের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক খাতে কয়েকশো বিলিয়ন ডলারের বাজেট আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি নিয়ে তারা যেন পৃথিবীর অঘোষিত শাসক। 1976 সালে যুক্তরাষ্ট্র স্বাধীনতা অর্জনের পর থেকে অসংখ্য যুদ্ধে জড়িয়েছে। এরপর থেকে নিজেদের স্বার্থ হাসিল করতেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে বিশ্বজুড়ে। কখনো সরাসরি অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, আবার কখনো তৃতীয় কোনো দেশে সামরিক হস্তক্ষেপ চালিয়েছে। ওয়াশিংটন যা বলে বিশ্বকে তাই শুনতে হয়। কিন্তু এই বিশ্ব মোড়ল কি সত্যি অপরাজেয়? ইতিহাস বলছে ভিন্ন কথা। ভিয়েতনামের জঙ্গল থেকে শুরু করে আফগানিস্তানের পাহাড়, আধুনিক মরণাস্ত্র নিয়েও বারবার পরাজয়ের গ্লানি নিয়ে ফিরতে হয়েছে মার্কিন বাহিনীকে। এমনকি বর্তমান সময়ে ইরানের সাথে যুদ্ধেও খেই হারাচ্ছে আমেরিকা। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কতগুলো যুদ্ধে হেরেছে? কেন এই মহাপরাক্রমশালী দেশ যুদ্ধে বারবার মুখ থুবড়ে পড়ছে? গবেষকরা এসব পরাজয়কে কি চোখে দেখছেন? এসবের বিস্তারিত থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। বর্তমান বিশ্বের এক মেরুকেন্দ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে ওয়াশিংটন ডিসি। জিডিপি থেকে সামরিক বাজেট, সবখানে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের রক্ষক বা বিশ্ব মোড়ল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এই মোড়লগিরির পেছনে লুকিয়ে রয়েছে রক্তক্ষয়ী সব যুদ্ধের ইতিহাস। প্রশ্ন হলো, আধুনিক মরণাস্ত্রে সজ্জিত এই পরাশক্তি কতটি দেশে হামলা চালিয়েছে, আর কেনই বা বারবার তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে অতীতে? মূলত বিশ্ববাসীর অশান্তির বড় কারণ যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী মনোভাব এবং মোড়লিপনা। আমেরিকার এই মোড়লিপনা ও আধিপত্যবাদ বিশ্ব রাজনীতিতে খড়গ হয়ে নেমে এসেছে বারবার। ধ্বংস আর রক্তাক্ত যুদ্ধমঞ্চের প্রধান অভিনেতা ও নাটের গুরু আমেরিকা। শুধু তাই নয়, গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতার দোহাই দিয়ে নিজস্ব অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলে চতুর এই আমেরিকা। ট্রাম্প বা বাইডেন যে কোনো প্রশাসনের আমলেই ক্ষমতা ও সামরিক শক্তির ব্যবহার করে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে এই মোড়লগিরির ধারাবাহিকতা বজায় রেখে চলেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার মোড়লিপনা বিশ্ব রাজনীতি ও সামরিক নীতিতে বিভিন্ন সময় বিভিন্ন নিত্য নতুন কৌশল নিয়ে হাজির হয়েছে। কারণে অকারণে বাঁধিয়েছে যুদ্ধ। এই যুদ্ধ খেলায় বিশ্ব মোড়লদের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো ব্যবহার করে অনেক দেশের অভ্যন্তরীণ নীতি ও নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। গণতন্ত্রের আড়ালে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং অন্য দেশের ওপর নিজস্ব আধিপত্য টিকিয়ে রাখাই তাদের আসল উদ্দেশ্য। এ যাবৎ পর্যন্ত বিশ্বে প্রায় সব দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক নীতিতে গায়ে পড়ে পাশারদানের চাল চেলে আসছে আমেরিকা। এখানে বাধা দেওয়ার কেউ নেই বলেই মনে করে যুক্তরাষ্ট্র। এই খেলায় মার্কিনিরা এক রকমের অভ্যস্ত হয়ে পড়েছে। যার হাতের ডলারের চাবিকাঠি এবং যার ইশারায় চলে ন্যাটোর মতো পরাশক্তিধর দেশগুলো। সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা দেশটি নিজের স্বার্থে যখন যেখানে খুশি হামলা চালাচ্ছে। যেন তারা যা খুশি তাই করবে, এটি নিয়ম, কারোর কিছু বলার নেই, বলতে পারবে না। অধিকাংশ শক্তিধর দেশও আমেরিকার রক্তচক্ষুকে ভয় পায়। যারা তাদের কথার অবাধ্য হয় তাদের উপর নেমে আসে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সরাসরি সামরিক খড়গ। কিন্তু এই দাপট কি সবসময় কাজ করে? এই প্রশ্নের উত্তরের সন্ধান করতে যেয়ে প্রথমে যে বিষয়টি আসে তা হলো, এবার যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রশ্নের মুখে পড়েছে। কারণ কখনো কখনো বিধি বাম হয়ে দেখা দেয়, খেলা ভেস্তে যায়, যা বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধেও দেখতে পাওয়া যাচ্ছে। দর্শক, এবার চলুন সেসব বিষয়ে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আমেরিকানরা মনে করে যে তারা কখনো পরাজিত হয় না।
আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং তারা যুদ্ধে জিতবে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে তা বলছে ভিন্ন কথা। আমেরিকার যুদ্ধে যেমন জয় আছে তেমনি পরাজয়ও রয়েছে, যা রীতিমতো ভয় ধরানোর মতো। কখনো সরাসরি পরাজয়, কখনো কৌশলগত ব্যর্থতা, আবার কখনো রাজনৈতিক ও মানবিক পরিণতির ভারে নুয়ে পড়েছে বিশ্বমঞ্চের এই সুপার পাওয়ার। যুদ্ধের নেশায় থাকা আমেরিকার প্রথম বড় ধাক্কা আসে 1812 সালে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে তারা মূলত চেয়েছিল কানাডা দখল করতে, কিন্তু ব্রিটিশ ও তাদের কানাডিয়ান মিত্রদের সামনে এসে শেষ পর্যন্ত আমেরিকান সেনারা ব্যর্থ হয়। যুদ্ধে সরাসরি পরাজয় না হলেও উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় ইতিহাসবিদরা একে একটি অমীমাংসিত কিন্তু কৌশলগতভাবে হার হিসেবে চিহ্নিত করেছেন। ব্রিটিশ সামরিক ইতিহাসবিদ জন পিকারিং বলেছেন, যুদ্ধ হয়তো ড্র হয়েছিল কাগজে কলমে, কিন্তু আমেরিকার রাজনৈতিক লক্ষ্য ব্যর্থ হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের জন্য পরোক্ষ পরাজয় ছিল। এরপর সবচেয়ে আলোচিত পরাজয় আসে 1950-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময়। উত্তর কোরিয়া ও চীন মিলে যখন দক্ষিণ কোরিয়াকে দখল করতে চায়, তখন আমেরিকা জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়ায়। কিন্তু যুদ্ধ শেষ হয় 1953 সালে অস্ত্রবিরতির মাধ্যমে। উত্তর কোরিয়াকে পরাজিত করতে না পারায় এবং পুরো কোরিয়া উপদ্বীপকে একত্র করতে না পারায় যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকেও একটি অসমাপ্ত মিশন হিসেবে ধরা হয়। তবে আমেরিকার বড় নাক কাটা পড়ে উত্তর ভিয়েতনাম যুদ্ধে। অর্থাৎ আমেরিকার সবচেয়ে বড় ও সরাসরি সামরিক ও রাজনৈতিক পরাজয় আসে ভিয়েতনাম যুদ্ধের মাধ্যমে। 1955 সাল থেকে শুরু হয়ে প্রায় 2 দশক ধরে চলে ভিয়েতনাম যুদ্ধ। সেই ভয়াবহ যুদ্ধে যুক্তরাষ্ট্র লাখ লাখ সৈন্য পাঠিয়েছিল দক্ষিণ ভিয়েতনামের সরকারকে বাঁচাতে। কিন্তু উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী, বিশেষ করে ভিয়েতকংয়ের গেরিলা যুদ্ধ কৌশলের সামনে মার্কিন সামরিক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। যুদ্ধের শেষ দিকে আমেরিকান জনমতও সেই যুদ্ধের বিরোধিতা করতে শুরু করে। অবশেষে 1975 সালের 30 এপ্রিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন, যা বর্তমানে হো চি মিন সিটি নামে পরিচিত, সেটি দখল করে নেয়। এর মাধ্যমে সাইগনের পতন ঘটে, যা দীর্ঘ ভিয়েতনাম যুদ্ধের অবসান ও দেশটি আবারও এক হয়ে যায়। এই ঘটনায় যুক্তরাষ্ট্র অপমানজনকভাবে পিছু হটে এবং দক্ষিণ ভিয়েতনামের সরকারের পতন হয়। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সেনা সরিয়ে নেয় এবং সাইগন পতনের মাধ্যমে উত্তর ভিয়েতনাম বিজয়ী হয়। আমেরিকার ভিয়েতনাম পরাজয় প্রসঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সামরিক ইতিহাসবিদ ডক্টর স্টিফেন মার্সার বলেছেন, ভিয়েতনাম শুধু একটি সামরিক নয়, আমেরিকার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক পরাজয়ের নাম। এটি প্রমাণ করেছিল আধুনিক প্রযুক্তি আর অর্থই সবসময় যুদ্ধ জেতার নিশ্চয়তা দেয় না। ভিয়েতনাম যুদ্ধের রক্তাক্ত ছায়া এখনও আমেরিকার জাতীয় মননে জ্বলজ্বল করে। ইতিহাস সাক্ষী, শুধু আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না। 60-এর দশকে ভিয়েতনামের সাধারণ গেরিলাদের কাছে নাস্তানাবুদ হয়ে পালাতে হয়েছিল আধুনিক মার্কিন বাহিনীকে। প্রায় সব যুদ্ধে আমেরিকার উদ্দেশ্য থাকে স্পষ্ট, আর তা হলো অস্ত্র ব্যবসা। ফলে অযাচিত হস্তক্ষেপ ও যুদ্ধ জয়ের নেশায় উন্মাদ আমেরিকা 2003 সালে ইরাক আক্রমণ করে বসে। আমেরিকা দাবি করেছিল যে সাদ্দাম হোসেনের হাতে রয়েছে বিধ্বংসী অস্ত্র, কিন্তু পরে প্রমাণ মেলে ইরাকে এমন কোনো অস্ত্র ছিল না। যুদ্ধ চলাকালীন সাদ্দাম সরকার উৎখাত হলেও দেশটিতে বিদ্রোহ, গৃহযুদ্ধ এবং ইসলামিক স্টেট অর্থাৎ IS এর উত্থান ঘটে। 1 দশকের বেশি সময় নিয়েও দেশটিকে নিয়ন্ত্রণ করতে না পেরে বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখে চলে যায় আমেরিকা। এতে ইরাক যুদ্ধ অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। মার্কিন প্রতিরক্ষা নীতির বিশ্লেষক ডক্টর রিচার্ড হোয়াইটের মতে, যদি একটি যুদ্ধের ফলাফল হয় আরও বিশৃঙ্খলা, আরও সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়ে, তাহলে আপনি বলতে পারবেন না যে তা একটি সফল সামরিক অভিযান। ইরাক যুদ্ধ ছিল মূলত এক প্রচণ্ড ব্যয়বহুল ভুল সিদ্ধান্ত, যার মূল্য এখনও দিচ্ছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্য।
আমেরিকানদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে 2021 সালে। তার আগে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে নামে তালেবানদের বিরুদ্ধে। তখন বহু গবেষক সেটিকে আরেকটি ভিয়েতনাম বলে আখ্যায়িত করেছিলেন। আফগানিস্তান যুদ্ধ শুরু হয়েছিল 2001 সালে 9/11 হামলার পর। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল তালেবান সরকারকে সরিয়ে আল কায়দাকে ধ্বংস করা হবে। শুরুতে তারা কাবুল দখল করলেও পরে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকে। সেই যুদ্ধে আফগান যোদ্ধারা একের পর এক মার্কিন অবস্থানকে গুঁড়িয়ে দিতে থাকে। সময় যতই গড়িয়ে যাচ্ছিল, যুদ্ধের ভয়াবহতা আর মার্কিনীদের ক্ষয়ক্ষতির পরিমাণ ততই বাড়ছিল। শহরের পর শহর নিজেদের দখল করে নেয় আফগান যোদ্ধারা। এমনকি মার্কিনীদের অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি আফগানিস্তানের বাগরাম ঘাঁটিও ছাড়তে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সব দামি দামি যুদ্ধজাহাজ থেকে শুরু করে সর্বাধুনিক প্রযুক্তির সব যুদ্ধ সরঞ্জাম রেখেই পালাতে বাধ্য হয় মার্কিন সেনারা। 20 বছর ধরে চলা যুদ্ধের পর 2021 সালে আমেরিকান সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যায়। বলা চলে রীতিমতো জীবন বাঁচাতে সে সময় মার্কিন সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। তার কিছুদিন পরে তালেবান আবারও ক্ষমতা দখল করে নেয়। লন্ডনের কিংস কলেজের যুদ্ধ বিশ্লেষক ডক্টর অ্যান্থনি হুইটম্যান মনে করেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত দেশটি তালেবানদের হাতেই ফিরে গেছে। এটা একটা পরিপূর্ণ কৌশলগত ও রাজনৈতিক পরাজয় বলে মনে করছেন তিনি। আফগানিস্তান যুদ্ধে আর্থিক খরচ হয়েছিল প্রায় $2 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং তাতে প্রাণ হারিয়েছিল প্রায় 2400 আমেরিকান সেনা। টানা 20 বছর আফগানিস্তানে নিজেদেরকে বিসর্জনের পর সেই তালেবানদের হাতেই ক্ষমতা বুঝিয়ে দিয়ে রাতের অন্ধকারে কাবুল ত্যাগ করে মার্কিন সেনারা। একে বলা হয় আধুনিক ইতিহাসের অন্যতম বড় সামরিক বিপর্যয়। এই পরাজয় এতটাই প্রভাব ফেলেছিল যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই বলেছিলেন, আমরা যদি আরও 20 বছর থাকতাম ফলাফল একই থাকতো। অর্থাৎ আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই জিততে পারত না। এটি ভেবেই তারা পরাজয় স্বীকার করে পালিয়ে গেছে। পার্ল হারবার আক্রমণের মাধ্যমে যে যুদ্ধ আমেরিকার কপালে চিরকালের জন্য কালো তিলক চিহ্ন এঁকে দিয়েছিল, জাপানের বিরুদ্ধে আমেরিকা এক অমোচনীয় দুর্ভাগ্য নিয়ে 1941 সালের 8 ডিসেম্বর যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ওই যুদ্ধে জাপানিদের এক দক্ষ আক্রমণের মাধ্যমে আমেরিকা তার বিচ্ছিন্নতাবাদী ঘুম থেকে জেগে উঠেছিল এক ঘোর কালো বিষাদ নিয়ে। এই আক্রমণ কেবল হাওয়াইতে অবস্থানরত প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকেই নয়, শুধু মারাত্মকভাবে ক্ষতি করেনি, বরং আমেরিকানদের এই অটল বিশ্বাসকেও ভেঙে দেয় যে তারা যুদ্ধের ময়দানে অরক্ষিত। ওই আক্রমণে জাপানিরা 160টি বিমান ধ্বংস করে এবং 4টি যুদ্ধজাহাজ ও 3টি ডেস্ট্রয়ার ডুবিয়ে দেয়, যার ফলে 2400 জনেরও বেশি আমেরিকান সেনা প্রাণ হারায় সে সময়ে। এই আক্রমণে দেশ যখন একই সাথে ক্রোধে জ্বলছে এবং শোকে জর্জরিত, তখন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট সংকট কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন। এই আক্রমণের জের ধরে রুজভেল্ট জাপানিদের অভদ্র এবং নিকৃষ্ট বলে বর্ণনা করেছিলেন। সেই সাথে জাপান যুদ্ধের নিয়ম কানুন মানেনি বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। এই পার্ল হারবার আক্রমণ পুরো আমেরিকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট 1941 সালের 8 ডিসেম্বর তারিখটিকে একটি কুখ্যাত তারিখ হিসেবে বেঁচে থাকবে বলে অভিহিত করেছিলেন। সর্বশেষ ও সম্প্রতি 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। চলমান ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জটিল সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি নির্দ্বিধায় বিজয় ঘোষণা করতে পারছেন না। যুদ্ধ ক্রমে বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে তার নিয়ন্ত্রণও ধীরে ধীরে হাতছাড়া হচ্ছে। আবার যুদ্ধ থেকে সরে দাঁড়ালে যে অর্থনৈতিক পরিণতি হবে তা কিছু ক্ষেত্রে যুদ্ধে থাকার চেয়েও ভয়ঙ্কর হবে। এখন পর্যন্ত মিস্টার ট্রাম্প সেই ভয়াবহ পরিস্থিতিতে পড়েননি, তবে তিনি সাবেক 2 প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ও জর্জ ডব্লিউ বুশের পরিণতি চক্রে আটকে গেছেন। দুজনে ভিয়েতনাম ও ইরাকে হেরে যাওয়া যুদ্ধ কেবল দীর্ঘদিন টেনে নিয়ে গেছেন। বর্তমানে ইরান যুদ্ধ ঠিক সেই পথে এগিয়ে যাচ্ছে।
এরই মধ্যে ইরান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা আঘাত করছে, তাতে করে রাতের ঘুম হারাম হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধ জাহাজের ক্ষতি, যুদ্ধ বিমান ধ্বংস, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তছনছ হয়ে যাওয়া থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবই ধ্বংস হয়ে গেছে ইরানের মিসাইল হামলায়। অথচ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও শক্তিশালী মার্কিন সেনাবাহিনী কিছুই করতে পারছে না ইরানের বিপক্ষে। ইরান যুদ্ধে ট্রাম্পের সম্ভাব্য বিপদের জন্য নানা ধরনের সংকেত এরই মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। ইরাক বা আফগানিস্তানের মতো ইরানকে সহজে কাবু করতে পারছে না আমেরিকা। ইরানের প্রক্সি বাহিনী এবং তাদের উন্নত ড্রোন প্রযুক্তির সামনে মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন স্বার্থ। লোহিত সাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী, ইরানের কৌশলগত অবস্থানের কাছে বারবার পিছু হটতে হচ্ছে ওয়াশিংটনকে। হোঁচট খাচ্ছেন মিস্টার ট্রাম্প। বিশ্লেষকদের মতে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোই আমেরিকার জন্য আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত। বর্তমান ইরান যুদ্ধে এমন একটি ঘটনা ঘটেছে যা স্পষ্টভাবে দেখাচ্ছে যুদ্ধে প্রভাব বিস্তারে ট্রাম্পের সক্ষমতা কমে যাচ্ছে। ঘটনাটি হলো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। ইরানের পদক্ষেপ দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে বিপুল সামরিক ভাণ্ডার থাকলেও সব সমস্যা শক্তি প্রয়োগ করে সমাধান করা যায় না। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন লরেন্স ব্রেনানের মতে হরমুজ প্রণালী ব্যবহার না করা গেলে কোনোভাবেই যুদ্ধে জয়ী দাবি করা যাবে না। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রণালীটি ফের চালুর ব্যবস্থা করতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষে সে উদ্যোগ নেওয়া অত্যন্ত কঠিন কাজ বলে মনে করছেন তিনি। 1979 থেকে 1981 সালে ইরানের জিম্মি সংকটের সময় মার্কিন রণতরী ইউএসএস নিমিৎজের দায়িত্বে ছিলেন এই ব্রেনান। তার মতে এই সংঘাত প্রত্যাশার চেয়েও দীর্ঘ সময় ধরে চলবে, কারণ সংঘাতের প্রতিক্রিয়া শুধু তেলের দামের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য সম্পর্কে বলেছিল ইরানের সম্ভাব্য পারমাণবিক বোমা তৈরির পথ বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করে আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু সেটি আর করতে পারেননি মিস্টার ট্রাম্প। এখন এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে, এমনকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধেরও ইঙ্গিত বহন করছে। এসব রাষ্ট্রের বাইরেও আমেরিকা সামরিকভাবে হস্তক্ষেপ করেছে অনেক দেশে, যেমন লিবিয়া, সোমালিয়া, হাইতি, সিরিয়া এবং ইয়েমেনে। কিন্তু এসব রাষ্ট্রে আমেরিকা খুব একটা সুবিধা করতে পারেনি, বরং ওই রাষ্ট্রের কোথাও অস্থিরতা বেড়েছে, কোথাও বিদ্রোহ বেড়েছে। একটি যুদ্ধে সরাসরি হারলেই কেবল সেটিকে পরাজয় বলা যায় না। আজকের দিনে পরাজয় শব্দটি বিশ্লেষণ করতে হয় রাজনৈতিক ও কৌশলগত ফলাফলের আলোকে। যুদ্ধ শেষে যদি দেশটি তার মূল লক্ষ্য অর্জন করতে না পারে, যদি সেখানে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা না আসে, তাহলে সেটি নিঃসন্দেহে ব্যর্থতা, যেটি বারবার ফিরে পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভুল সময়ে ভুল জায়গায় এবং বাস্তবতা বিবেচনা না করে রাজনৈতিক হঠকারিতা, এগুলোই আমেরিকার সবচেয়ে বড় ব্যর্থতা ডেকে এনেছে বলে মনে করছেন খোদ মার্কিন বিশ্লেষকরাই। আজকের বাস্তবতা নিরিখে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র অনেক সামরিক অভিযানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরাজয় স্বীকার করেছে। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, এই তিনটি যুদ্ধ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতার প্রতীক। এসব যুদ্ধ শুধু প্রাণহানি নয়, কোটি কোটি ডলার ক্ষতি করেছে এবং বিশ্বজুড়ে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং ভবিষ্যতের যুদ্ধনীতি নির্ধারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র পরাক্রমশালী হতে পারে, তাদের জবাবদিহিতা চাওয়ার কেউই হয়তো নেই, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় শুধু বোমা আর হুমকি ধামকি দিয়ে কোনো জাতিকে চিরকাল দাবিয়ে রাখা যায় না। বিশ্ব মোড়ল হিসেবে আমেরিকা হয়তো আরও কিছুদিন তার দাপট ধরে রাখবে, কিন্তু ইতিহাস বলে অহংকার আর পেশিশক্তি দিয়ে চিরকাল দুনিয়া শাসন করা সম্ভব নয়। ভিয়েতনাম থেকে কাবুল আর এখন তেহরান, প্রতিটি যুদ্ধই ওয়াশিংটনকে মনে করিয়ে দিচ্ছে সাম্রাজ্য পতনের শব্দ সবসময় বাইরে থেকে নয়, বরং ভেতর থেকেই আসে। মোড়লগিরি যেমন শক্তি দেয়,
তেমনি ভুলের মাসুলও দিতে হয় দীর্ঘমেয়াদী পরাজয়ের গ্লানি দিয়ে। এই বাস্তবতাকে সামনে রেখে বিশ্লেষকরা বলছেন, শুধু শক্তি নয়, যুদ্ধের আগে প্রয়োজন দূরদৃষ্টি, নীতিগত সততা ও জনগণের সমর্থন। কারণ যুদ্ধ জিততে হলে প্রথমে জিততে হয় বিবেক ও বুদ্ধির লড়াইয়ে, আর তা না হলে শত শত সেনা, শত শত প্রযুক্তি দিয়েও শেষ রক্ষা করা যায় না। আবারও আরেকটি পরাজয়ের গ্লানি নিয়ে যুদ্ধের ময়দানে ছাড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা হবে আমেরিকানদের জন্য বড় লজ্জা, শিক্ষার। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।